আমার আজকের গল্পের নায়ক কোনো রাজা নন। তিনি একজন সাধারণ মানুষ এবং গল্পটির সময়কাল সেই বারোমিয়ার সময়ে। সে সময় বাংলাদেশে মোগল পাঠানের লড়াই পুরো দমে চলছিল। তো এখনকার বাংলাদেশের রাজশাহীতে সে সময় বেণীমাধব রায় নামে এক ব্যক্তি বাস করতেন। এই ব্যক্তি ছিলেন কুলীন বারেন্দ্র ব্রাহ্মণ। তার স্ত্রী ছিলেন পরম সুন্দর। তো এক মুসলমান সর্দার সেই সুন্দরী স্ত্রীকে অপহরণ করায় বেনি রায় এরপর সংসার ত্যাগ করে দস্যুবৃত্তি অবলম্বন করা শুরু করেন। এই সময় তিনি অনেকগুলো তার হিন্দু চেলা জুটিয়ে একটা বড় ডাকাতের দল তৈরি করেছিলেন এবং ওই রাজশাহীর চলন বিলের মধ্যে একটা দ্বীপে সেই দল দিয়ে তিনি বাস করতেন। সেই দ্বীপেই তিনি জবনমর্দিনী নামে এক কালী মূর্তি স্থাপন করে নানা জায়গা থেকে মুসলমানদের ধরে এনে সেই দেবী মূর্তির সামনে বলি দিতেন। তারপরে সেই মস্তকবিহীন দেহগুলো তিনি চলন বিলে ফেলে দিতেন এবং তাদের কাটা মাথাগুলো কিন্তু স্তূপীকৃত করে রাখতেন। সেকালে তার এই বাসস্থানকে সাধারণ মানুষ পণ্ডিত ডাকাতের ভিটে বলে জানত। মুসলমান মানেরা এই স্থানকে শয়তানের ভিটে বলত। বেণীমাধব রায় কিন্তু অর্থলোভী ডাকাত ছিলেন না। ধনী হিন্দুদের বাড়ি তিনি লুট করলেও অনাবশ্যক ভাবে কাউকে প্রাণে মারতেন না। কোনো হিন্দু জমিদারও কখনো তাকে দমনের চেষ্টাও করেন। তিনি কখনো অনর্থক কারোর বাড়িতে আগুন লাগানো বা অন্য কোনো অনিষ্ট করতেন না। এমনকি স্ত্রীলোক বা বালক বালিকার গায়ের মূল্যবান অলংকার দেখলে কখনো তার তিনি হাত দিতেন না। দরিদ্র হিন্দুদের কোনো অনিষ্ট কখনোই তিনি করতেন না, বরং অনেক সময় তাদের উপকারী করতেন। বেণীমাধব রায় কোনো সম্পূর্ণ হিন্দু জমিদার বাড়ি লুট করার অভিপ্রায়ে এলে সেই বাড়ির কর্তা বাড়ির সম্মুখে কিছু অর্থ, খাদ্য, বস্ত্র রেখে দিয়ে চলে আসতেন এবং বেনি রায়ের দল সেই বাড়িতে আর ঢুকতো না। সেইগুলো তারা ওইখান থেকেই নিয়ে নিত। সেই কারণে হিন্দুরা কিন্তু বেনি রায়ের বিশেষভাবে কোনোরকম ভয় পেত না। কথিত আছে একবার রাজীব শাহ নামক এক ব্যক্তির বাড়িতে বিবাহ অনুষ্ঠান চলছে। সে সময় সেখানে বেনি রায় তার দলবল নিয়ে উপস্থিত হলেন। রাজীব তখন বাড়ির লোকেদের অভয় দিয়ে একা বেনি রায়ের সামনে গিয়ে তাকে প্রণাম করে গলবস্ত্রে কৃতাঞ্জলি হয়ে বললেন, বাবা ঠাকুর, আপনার প্রণামী আমি আগেই করে রেখেছি। বেনি রায় তখন ওই প্রণামীর বাক্স নিয়ে আশীর্বাদ করে সেই স্থান ত্যাগ করলেন। এইভাবেই বেনি রায় কিন্তু তখনকার দিনে একজন বিখ্যাত ডাকাতে পরিণত হয়েছিলেন। তো এই বেনি রায় সাঁতর বা সান্তলের সান্যালদের আত্মীয় ছিলেন। সেই জন্য তার দলে এই সাঁতরের বা সান্তলের বহু সংখ্যক সান্যাল এবং কায়স্থরা যোগ দিয়েছিল। তাদের মধ্যে যুগল কিশোর সান্যাল এবং কায়স্থ পণ্ডিত প্রসাদ রায়ের নাম বিখ্যাত ছিল। পাঠানদের কাছে এরা কালযোগলা এবং কাল চন্ডিয়া নামে কুখ্যাত ছিল। যে সমস্ত কুলীন ব্রাহ্মণ বেনি রায়ের দলে ছিলেন তারা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট কুলীনরা পেনিকঠির কুলীন হিসেবে খ্যাতি পেয়েছিলেন। তো সম্রাট আকবর যখন রাজা মানসিংহকে দ্বিতীয়বার বাংলার সুবেদার করে বাংলায় আবার পাঠালেন, তখন তার উপর যে দায়িত্বগুলো অর্পিত হয়েছিল তার মধ্যে বেনি রায়কে দমন করা অন্যতম ছিল। বাংলাদেশে এসে মানসিংহ যখন যশোরের প্রতাপাদিত্যের বিনাশের জন্য পদ্মার দক্ষিণ পারে যুদ্ধে ব্যাপৃত হলেন, তখন ওই সময় তার ভাই ঠাকুর ভানু সিংহ বেনি রায়কে বিনাশ করতে সসৈন্যে সাঁতরে উপস্থিত হলেন। তাকে সাহায্য করতে সে সময় সাঁতর এবং ভাদুরিয়ার জমিদারেরা মোগল পক্ষে যোগদান করলেন। তাদের কাছে ঠাকুর ভানু সিংহ বেনি রায়ের সমস্ত কাহিনী শুনলেন। তারা আরো বললেন যে এই বেনি রায়কে সৎভাবে বশীভূত করাই ভালো, নচেত তাকে বলপূর্বক বিনাশ করতে গেলে হিতে বিপরীত হতে পারে। বেনি রায়ের সমস্ত কথা শুনে ভানু সিংহেরও তার প্রতি ভক্তি জন্মালো। এরপর ঠাকুর ভানু সিংহ দূত মারফত বেনি রায়কে সদ্ভাবের বার্তা দিলেন। তিনি অত্যন্ত বিনীতভাবে জানালেন
পাঠান রাজত্বকালে মুসলমানরা তার উপর যে অকথ্য অত্যাচার করেছে তা ক্ষমার যোগ্য নয়। তার জন্য তিনি তাদের সমুচিত দণ্ডও দিয়েছেন। এখন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে, সম্রাট আকবরের রাজত্বে মুসলমানেরা আর হিন্দুদের ওপর ওই অত্যাচার করতে পারে না। এখন বরং মুসলমানদের থেকে হিন্দুদেরই প্রাধান্য বেড়েছে। সুতরাং এই অবস্থায় আপনার পক্ষে মুঘলদের বিরোধিতা করা অনুচিত। বিশেষত আপনি যখন একজন সুপণ্ডিত কুলীন ব্রাহ্মণ, আপনি নিশ্চয়ই একথা মানেন যে একজন মুসলমানের অপরাধের জন্য সমস্ত মুসলমানদের দণ্ড দেওয়া এক ধর্মবিরুদ্ধ কাজ। তাছাড়া আপনি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি হঠাৎ করে আপনার কোনো অনিষ্ট করতে চাই না। আপনি যদি শান্তি গ্রহণ করতে ইচ্ছুক থাকেন, আমি আপনাকে পুরস্কৃত করতে রাজি আছি। তো বেনি রায় এবার কিন্তু সন্ধি করতে রাজি হল। তখন ভানু সিংহ বেনি রায়কে একটি পরগনা জমিদারি রূপে এবং 1200 বিঘা জমি তার প্রতিষ্ঠিত দেবীর দেবত্র রূপে দিতে স্বীকৃত হলেন এবং পরবর্তী পর্বে রাজা মানসিং এর মাধ্যমে সম্রাট আকবরের সনদও আনিয়ে দিলেন। এরপর বেণীমাধব রায় শান্ত হয়ে ব্রহ্মচর্য অবলম্বন করলেন। বেণীমাধব রায়ের অনুরোধে ভানু সিংহ যুগল কিশোর সান্যাল এবং চণ্ডীপ্রসাদ রায় কেউ কিন্তু জমিদারি দিয়েছিলেন। চণ্ডীপ্রসাদ রায়কে নবাবী দরবারে পেশকারও নিযুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে বেণীমাধব রায় সন্তান অবস্থায় মারা গেলে তার প্রধান শিষ্য যুগল কিশোর সান্যাল তার সম্পত্তির উত্তরাধিকার হন। আজও তাদের উত্তরপুরুষেরা বগুড়া জেলার শেরপুরের সান্যাল নামে বিখ্যাত। বেনি রায়ের অপর শিষ্য চণ্ডীপ্রসাদ রায়ও জমিদারি পেয়ে এখনকার বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত পোতাজিয়া গ্রামে বাস করছিলেন। এর উত্তরপুরুষেরা পোতাজিয়া রায় হিসেবে বিখ্যাত হয়েছিলেন। এরাই বারেন্দ্র কায়স্থদের মধ্যে সব থেকে পুরনো সম্মানিত জমিদার বলে স্বীকৃত। এই পণ্ডিত ডাকাত বেণীমাধব রায় এবং তার দলবলের বীরত্ব, চতুরতা, দয়া এবং প্রতিহিংসার বহু গল্প আজ রাজশাহী, পাবনা ও বগুড়া জেলায় শুনতে পাওয়া যায়। এর তুলনায় রবীন্দ্রনাথের গল্প উচ্চমানের। সেদিনের সমাজে কোনো মানুষ বিপদে পড়লে অন্যান্য সবাই কিন্তু তার বিপদে ঝাঁপিয়ে পড়ত। আজ কিন্তু আর তা নেই। আজকের বাঙালি অনেক বেশি ঐক্যহীন এবং নিঃসঙ্গ। তার কারণ যাই বা হোক না, এখন ঐক্য সম্পর্কে দীর্ঘ বক্তৃতা হয় বলে কাজের কাজ কিছু হয় না। যাই হোক, এরকম আরো অনেক গল্প নিয়ে পরবর্তী পর্বগুলোতে আসবো। তার মধ্যে এই 12 ভূঁইয়ার অন্যান্য ভূঁইয়াদেরও বিচিত্র গল্প থাকবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার।